খবর আইসিসি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের হয়ে প্রথম কোন ক্রিকেটার ভূষিত হলেন আইসিসির পুরস্কারে। আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন ভারত অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন অশ্বিন। ওয়ানডে ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন কুইন্টন ডিকক। আইসিসি টি-20 পারফরমেন্স অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন টি-20 বিশ্বকাপ ফাইনালে কার্লোস ব্রাথওয়েটের 10 বলে 34 রানের অপরাজিত ইনিংসটি। সহযোগী সদস্য দেশের ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। আর পাকিস্তান অধিনায়ক মিসবাউল হক জিতেছেন আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড। সকল পুরস্কারের জন্য 14 সেপ্টেম্বর 2015 থেকে 20 সেপ্টেম্বর 2016 মধ্যকার পারফরমেন্সকে আমলে নেওয়া হয়েছে। অভিষেকের পর থেকে কাটার জাদুতে মুগ্ধ করে রাখা মুস্তাফিজ এই সময়কালে 3 ওয়ানডেতে নিয়েছেন 8 উইকেট ও 10 টি-20তে নিয়েছেন 19 উইকেট। ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানোর অন্যতম কারিগর সাতক্ষীরার সন্তান। আইপিএল এর গেল আসরে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতানোর অন্যতম কারিগর ছিলেন। আইপিএল এর সেরা উদীয়মান ক্রিকেটার হন মুস্তাফিজ। এই অ্যাওয়ার্ডটি আমার জন্য এই বছরের সবচেয়ে বড় উপহার। আমি খুবই খুশি অ্যান্ড গর্বিত এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সহযোগিতা করছে। নিউজিল্যান্ড সফরের খবর, শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ একাদশ। অখ্যাত নিউজিল্যান্ড একাদশের কাছে ডাকওয়ার্থ লুইস মেথডে 3 উইকেটে হেরেছে মাশরাফির দল। বৃষ্টির বাধায় 43 ওভারে 8 উইকেট হারিয়ে 245 রান তোলে সফরকারীরা। জবাবে 8 বল আগে লক্ষ্যে পৌঁছে যায় কোল ম্যাককঙ্কির দল। 60 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন বেন হর্ন। জাতীয় দলের সবাই ছিলেন, নতুন শুধু তানভীর হায়দার। অচেনা নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে মানসম্পন্ন প্রস্তুতির সুযোগ নিতে চেয়েছিল সফরকারীরা। ব্যাটসম্যানরা কিছুটা দায়িত্ব পালন করেছেন। চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ছিল বোলারদের। 245 রানের পরিবর্তিত টার্গেট কঠিন হয়ে উঠেছিল স্বাগতিকদের জন্য, বিশেষ করে বাংলাদেশি স্পিনারদের কল্যাণে। সাকিব ঘূর্ণিতে 154 রানে 6 উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। কিন্তু শেষ দিকে বেন হর্নের 53 বলে 60 রানের হারনামানা ইনিংস তা হতে দেয়নি। বৃথা যায় সাকিব আল হাসানের 3 উইকেট। অবশ্য টপ অর্ডারে স্মিথ পপলিরাও ভালো সূচনা এনে দেন নিউজিল্যান্ড একাদশে। কোবহ্যাম ওভালে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 1 রানে ফেরেন তামিম ইকবাল। এরপর ইমরুল কায়েসের সাথে 55 রানের জুটিতে 40 রান করা সৌম্য সরকারের ফর্মে ফেরার ইঙ্গিত নিঃসন্দেহে ইতিবাচক দলের জন্য। এছাড়া মাহমুদুল্লাহ 43 কিংবা মুশফিকুর রহিমের 45 রানও আত্মবিশ্বাসী করবে দলকে। মাহমুদুল্লাহ অন্য ব্যাটসম্যানদের সুযোগ দিতে অবসরে যান। মাঝে বৃষ্টির বাগড়ায় ইনিংসের দৈর্ঘ্য কমে আসে 43 ওভারে। 8 উইকেটে 245 রান তখন যতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, দিন শেষে তা অল্পই থেকে গেল। দল হারলেও মোস্তাফিজের প্রত্যাবর্তন স্বস্তি টিম ম্যানেজমেন্টের জন্য। 2 উইকেট নিয়ে নিজেকে পুরনো রূপে চিনিয়েছেন তিনি। তবে 9 ওভারে 59 রান দিয়ে কোনো উইকেট না পাওয়া লেগ স্পিনার তানভীর হায়দারের অন্তর্ভুক্তি প্রশ্নবিদ্ধই থেকে গেল। 26 ডিসেম্বর প্রথম ওয়ানডের আগে নিশ্চয়ই নতুন করে ভাববে টিম ম্যানেজমেন্ট। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। জাতীয় লীগ একদিন হাতে রেখে বরিশালকে হারিয়েছে খুলনা বিভাগ। ঢাকা মেট্রোর বিপক্ষে জয়ের পথে ঢাকা বিভাগ। রংপুরের সঙ্গে ফলো অনে পড়ে আবারও ব্যাট করছে চট্টগ্রাম। আর সিলেটের বিপক্ষে বড় লিডের পথে রাজশাহী। বগুড়ায় 3 উইকেটে 92 রান নিয়ে দিন শুরু করা রাজশাহীকে এগিয়ে নেন জুনায়েদ সিদ্দিকী আর ফরহাদ রেজা। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন 90 রানের জুটি। জুনায়েদ 78 রান করে ফিরলেও ক্যারিয়ারের 13তম প্রথম শ্রেণীর সেঞ্চুরির ঠিক কাছে ফরহাদ। 2.5 শতাধিক রানের লিড নেয় রাজশাহী। সিলেটের তৃতীয় দিন প্রথম ইনিংসে 100 রানে শেষ 8 উইকেট হারায় চট্টগ্রাম। রংপুরের 450 রানের জবাবে 182 রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে ইরফান শুক্কুরের দল। 268 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমেও স্বস্তিতে নেই চট্টগ্রাম। 45 রানে হারিয়েছে 2 উইকেট। ফুটবল দিন যত যাচ্ছে প্রকট হচ্ছে ফেডারেশনের আর্থিক সংকট। শুধু বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রাইজ মানি নয়, ফেডারেশনের কাছে ক্লাবগুলোর পাওনাও অনেক। দেনার সাগরে নিমজ্জিত ফেডারেশন থেকে অংশগ্রহণ ফিও পায়নি ক্লাবগুলো।
ফুটবল এখন সমালোচনাময়। মাঠ এবং মাঠের বাইরে কোথাও নেই সুখবর। একদিকে যখন আলোচনা ফেডারেশনের দুর্নীতির কথিত তদন্ত রিপোর্ট নিয়ে, অপরদিকে আর্থিক সংকটে থমকে আছে বেশিরভাগ ফুটবল কার্যক্রম। ঢাকার বাইরে ফুটবল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবার নতুন নিয়মে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রতিটি দলকে 40 লাখ টাকা অংশগ্রহণ ফি দেওয়ার প্রতিশ্রুতি ছিল লিগ কমিটির, কিন্তু লিগের শেষ পর্যায়ে এসে এখনো 50% অর্থ পাওনা অনেক ক্লাবের। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী কম বাজেটের দলগুলো। প্রতিদিনের যে লাখ-খানেক টাকা খরচ হলে একটি টিমের কাছে তার ক্যাশ টাকা থাকে না। প্রত্যেকটা টিমই কারোর কাছে দ্বারস্থ হয়ে কিংবা কারোর সাহায্য নিয়ে টিমটা পরিচালনা করে থাকে। যেটা পেশাদার লিগ কমিটি বলা হয়, সেখানে যখন বসি তখন আলাপ আলোচনা হয়। তো সেখানে আলাপ আলোচনায় বলা হয়েছিল যে আমাদেরকে সমস্ত টাকাই এই লিগের শেষ হওয়ার আগেই আমরা পেয়ে যাব, কিন্তু আজও কিন্তু আমরা পাইনি সেটা। বছরের শুরুতে বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ন নেপালের প্রাইজ মানি $50,000 এখনো পরিশোধ করতে পারেনি বাফুফে। ঘরোয়া ফুটবল রেফারিরাও 32 লাখ টাকা পাওনার দাবিতে আন্দোলনে নেমেছেন। ক্লাবগুলোর প্রশ্ন, সবাই যখন বঞ্চিত তখন ফেডারেশনের বিলাসী সব সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু? নেপালকে প্রধানমন্ত্রীর হাত দিয়ে যে ড্যামি চেক দেওয়ার পরও যে অর্থ পরিশোধ করা হচ্ছে না, বিভিন্নভাবে তারা এই যে ফিফার সভাপতি আসার দিনেও 92 লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। আমরা কিন্তু এই জিএমএ কথাগুলো তুলেছিলাম। আমাদের এই বছর 2.5 কোটি টাকা লস হয়েছে এই ফুটবল চালাতে ফেডারেশন যখন বলে, তখন আমাদের কাছেও সন্দেহের মধ্যে হয় যদি 2.5 কোটি টাকা খরচই হয়, ক্লাবগুলোরও খরচ গেল, সবারই এত টাকা খরচ করে আমাদের প্রাপ্তিটা কি? তবে ক্লাবগুলোর এই সংকটের ব্যাপারে এখনো নীরব ফেডারেশন। বেশিরভাগ ক্লাব কর্তারা যে ফেডারেশনেরই বিভিন্ন পদে আসীন। কনক মাহমুদ, চ্যানেল 24।